স্যার শুনতে কিছু পাইনি। স্যার শুনতে কিছু পাওয়া যাচ্ছে না স্যার। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। স্যার শোনা যাচ্ছে। স্যার কিছু কিছু বলছেন কি? শুনতে কিছু পাইনি। এই তো বলছি, মানে শোনা যাচ্ছে না? এবারে শুনতে পাচ্ছি। পাচ্ছে? ঠিক স্যার আছে। কাটা কাটা আসছে, কাটা কাটা আসছে। আচ্ছা, তো যে ব্যাপারটা হচ্ছে, আমি শুরু আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে শোল্ডারিং প্রসেস আর টাইপস অফ শোল্ডার, দুটো তো আগের দিন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেটা শুরু করব তারই পরবর্তীকালের জিনিস, সেটা হচ্ছে টাইপ অফ ফ্লাক্স। আচ্ছা, কথা ক্লিয়ার আসছে? এবার কথা ক্লিয়ার আসছে আগের তুলনায়? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে একটা সাউন্ড আসছে মনে হচ্ছে হিজিং। ঠিক আছে, কারোর কি মাইক্রোফোন অন আছে? যদি কারোর মাইক্রোফোন অন থাকে তো অফ কর। ঠিক আছে, যদি যে কথা বলবি তার একটা ইয়ে করবি, মাইক্রোফোনটা অন রাখবি, বাকি সবাইকারটা অফ রাখ। একটা সাউন্ড আসছে মনে হচ্ছে পেছন থেকে। আচ্ছা যাই হোক, আমি স্টার্ট করে দিচ্ছি। তো ফ্লাক্স, হোয়াট ইজ ফ্লাক্স? তো আগের দিন আমরা দেখেছিলাম ফ্লাক্স বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা এক্সটার্নাল এজেন্ট বা কেমিক্যাল এজেন্ট, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ওয়েল্ড পুল বলি বা যে কোনো ফিউশন প্রসেস বলি, যখন আমরা গলানোর মাধ্যমে জয়েন্ট অ্যাচিভ করে থাকি। যেমন সাপোজ একটা যদি ছবি এঁকে দেখানো হয় এখানে, এরকম একটা ওয়েল্ড পুল রয়েছে, তাই তো? আমি গোটা বডিটা এখানে এঁকে দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে বডিটা রয়েছে, ঠিক আছে, এই বডিটার মধ্যে এই টোটালটা হচ্ছে ওয়েল্ড পুল আমাদের। এই ওয়েল্ড পুলের মধ্যে থেকে থাকা তিনটে জিনিস এখানে বলেছিলাম। একটা হচ্ছে অক্সাইডস, ও এক্সাইড ইএস, অক্সাইডস। ঠিক আছে, অক্সাইডস প্লাস আনডিজারেবল সাবস্টেন্সেস, আনডিজারেবল সাবস্টেন্সেস প্লাস আমাদের হচ্ছে যদি একটা ফ্লাক্স, ঠিক আছে, এই তিনটে জিনিস মিশিয়ে আমাদের কি তৈরি করবে বলেছিলাম? এই তিনটে জিনিস যখন আমাদের মিক্স হবে, এই তিনটে জিনিস মিক্স করার মাধ্যমে আমাদের কি তৈরি হবে? নতুন যে জিনিসটা তৈরি হবে সেটা স্ল্যাগ, স্ল্যাগ, SLAG, স্ল্যাগ। ঠিক আছে, তো স্ল্যাগটা তৈরি হবে, যেটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তো যে কোনো ফিউশন ওয়েল্ডিং এর জন্যই, যেখানে আমাদের মেনলি মেটালটাকে মেল্ট করতে হয়, সেসব ক্ষেত্রে আমরা এই ধরনের স্ল্যাগ আমরা করে থাকি এবং সেটা পেয়ে থাকি ফ্লাক্সের মাধ্যমে। আচ্ছা, এরকম কেউ নেই তো যে আগের আগের লিঙ্কটায় জয়েন করবার চেষ্টা করছে? তা আমি একবার এটা ইয়ে করে দিই, লিঙ্কটা প্রবলেম হওয়ার জন্য ইয়েস করে দিই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো যদি কেউ জয়েন হতে অসুবিধা হয়, গ্রুপে ইনফর্ম করে যদি সেরকম কেউ যে জয়েন হতে পারছে না, তো আমাকে ইনফর্ম করতে পারিস। আচ্ছা, ওকে। তো স্ল্যাগটা, আমাদের স্ল্যাগ কি করে, তার মানে এটা আমাদের উপরে ওয়েল্ড পুলের উপরে ভেসে ওঠে এবং আলটিমেটলি সব থেকে শেষে সলিডিফাই হয়। ঠিক আছে, তো এটা সুবিধা কি হয় এরকম লাস্টে সলিডিফিকেশনের জন্য কি হয়, এটা আমাদের উপরে উঠে যায় এবং যত কিছু আনডিজার্ভড সাবস্টেন্সেস গুলো থাকে সেগুলো আমাদের সাকসেসফুলি ওয়েল্ড পুল থেকে বা মেটাল পুল থেকে আমাদের কিন্তু আলাদা হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখানে কি কি ফ্লাক্স ব্যবহার করি। সোল্ডারিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্লাক্স ব্যবহার করে থাকি। তো কিছু টাইপের ফ্লাক্স আমরা এখানে দেখি যে কি কি ফ্লাক্স আমরা ব্যবহার করে থাকি। ফার্স্টে যেটা চলে যাবো আমরা একদম প্রথমে, সেটা হচ্ছে ফ্লাক্স ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য জয়েনিং সারফেস ফ্রম অক্সিডেশন অ্যান্ড টু হেল্প টু মেল্ট শোল্ডার। ঠিক আছে, তো প্রথমত কি বলছে, অক্সিডেশনটাকে আটকায়। এবং এটা আগের দিন বলেছিলাম এখানে যে আগে ফ্লাক্সের আগে আমাদের কি করতে, এই সরি, শোল্ডারটাকে লাগাবার আগে আমাদের কিন্তু ফ্লাক্সটাকে আগে এখানে লাগিয়ে নিতে হবে। অর্থাৎ এটাকে গরম করার আগে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রথমে এই রেজিন বা ট্যালোর মধ্যে ডুবিয়ে নেবো। এটা হওয়ার পর কি করব, তারপরে আমরা
এই এখানে দেখানো রয়েছে যেটা এই ছবিতে, এই যে কোথায় গেল শোল্ডারটা, এই যে শোল্ডার, শোল্ডারের মধ্যে আমরা তখন এটাকে টাচ করাবো। তার ফলে কি হবে, যখনই এটা ফ্লাক্সের মধ্যে যেহেতু আগের থেকে ডুবে আছে, এটা এর গায়ে চিটে যাবে না এবং সাকসেসফুলি সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট আমরা চলে যাচ্ছি, একটু ভুল আছে, FLUX হবে, ফ্লাক্স ক্লিনস দ্য সারফেস এন্ড হেল্পস টু স্প্রেড শোল্ডার অন জয়েন্ট সারফেস। তো কি হয়, আমাদের যে সারফেস রয়েছে তার মধ্যে ইকুয়ালি স্প্রেড করতে সাহায্য করে, ঠিক আছে, মানে এই যে এটা বললাম চিটে যাবে না এবং এই জায়গাটায় সঠিকভাবে ছড়িয়ে পড়তে এটাকে সাহায্য করবে। থার্ড হচ্ছে ফ্লাক্স ক্লিনস কার্বন এন্ড আদার আনডিজায়ারেবল সাবস্টেন্সেস, দ্যাট ইজ ইমপিউরিটিস। তো যত রকম কিছু ইমপিউরিটিস থাকে সেগুলোকে রিমুভ করবার জন্য আমাদের ফ্লাক্স আমরা ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ফ্লাক্স হেল্পস শোল্ডার টু মেল্ট কুইকলি। এটার ফলে ফ্লাক্স ব্যবহার করলে এই যে শোল্ডারটা আছে এটা খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। আচ্ছা ওকে, তারপর নেক্সট হচ্ছে ফ্লাক্স হেল্পস টু ইজি ফ্লো অফ শোল্ডার সো দ্যাট ইট রিচেস টু দ্য জয়েন্ট সারফেস ইজিলি। আচ্ছা, তো এটাকে ইজি ফ্লো করায়, ঠিক আছে, এই যে যেটা বললাম এটার গায়ে চিটে যায় না, যদি চিটে না যায় তাহলে কি হবে, গোটা জিনিসটা ইজিলি এর মধ্যে ফ্লো করে যাবে। মনে হচ্ছে একজন কেউ জয়েন করতে চাইছে। তো এটা আমাদের কিন্তু গেল, হ্যাঁ ওকে। তো ফ্লাক্স কি করবে, যদি আমাদের এটাকে মেল্ট হতে মানে তাড়াতাড়ি মেল্ট করে দেয় এবং যদি এটা চিটে না যায়, ঠিক আছে, তার ফলে সুবিধা কি হবে, এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে, জাস্ট আমি অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট করে নিই। ওকে, তো যে ব্যাপারটা হচ্ছে ফ্লাক্সটা ইজিলি মেল্ট করবে এবং এর মধ্যে ফ্লো হবে। ওকে, নেক্সট যে ব্যাপারটা আসবে, ফ্লাক্স হেল্পস টু ইজি ফ্লো অফ শোল্ডার সো দ্যাট ইট রিচেস টু দ্য জয়েন্ট সারফেস ইজিলি, ঠিক আছে। তো এটা কি করবে, ফ্লো ইজিলি যদি ফ্লো করে জিনিসটা তাহলে এর মধ্যে সঠিকভাবে ছড়িয়ে পড়বে এবং এটা আফটার সলিডিফিকেশন এর মধ্যে একটা সলিড জয়েন্ট তৈরি করবে, যেটাকে আমরা বলছি শোল্ডার জয়েন্ট। ওকে, নেক্সট পয়েন্ট যেটা দেওয়া রয়েছে আমাদের, ফ্লাক্স ইউজ টু মেক জয়েন্ট স্ট্রং। ফ্লাক্সের জন্য কি হবে, যে আনডিজায়ারেবল সাবস্টেন্সেস গুলো ছিল সেগুলো সঠিকভাবে রিমুভ হতে পারবে, ঠিক আছে। তার ফলে যে ভেতরের যে জয়েন্টটা থাকবে, যেটা আমি আগে ফ্লাক্সে এখানে করিয়েছিলাম, ফ্লাক্সে এই যে, তো এখানে কি দেখানো হয়েছিল, যে আনডিজায়ারেবল যে সাবস্টেন্সেস গুলো সেগুলো একদম উপরে উঠে যাচ্ছিল, তার ফলে কি হচ্ছিল, ভেতরে যে মেটালটা ছিল সেটা ছিল পিওর মেটাল, পিওর বেস মেটাল, তার ফলে ইম্পিউরিটিস গুলো সরে যাচ্ছিল এবং ভেতরে যে আলটিমেট পুলটা পাচ্ছিলাম সেটা একদম সলিড জয়েন্ট দিচ্ছিল, সলিড জয়েন্ট প্রোভাইড করছিল। ওকে, জাস্ট অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করি। ওকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি করছে, যদি ইম্পিউরিটিস গুলোকে সরিয়ে দেয় তার ফলে যে জয়েন্টটা আমরা আলটিমেটলি অ্যাচিভ করে থাকি সেটা হবে একটা সলিড জয়েন্ট। নেক্সট হচ্ছে ফ্লাক্স ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ পেস্ট, পাউডার অর লিকুইড অ্যান্ড অলসো ইন ভ্যাপার ফর্ম। বিভিন্ন রকম ভাবে দেখতে পাবো আমরা, এর মধ্যে কয়েকটা এক্সাম্পল এখানে দেখতে পাবো, যেখানে কয়েকটা আমরা পেস্ট ফর্মে পাবো, কিছুগুলো পাউডার ফর্মে পাবো, ঠিক আছে, কিছুগুলো লিকুইড ফর্মে পাবো, আবার ভ্যাপার ফর্মেও এক্সেপশনালি পাওয়া যেতে পারে। আমাদের এখানে দেখি যে কি কি ফ্লাক্স আমরা এখানে জেনারেলি ব্যবহার করে থাকি ফর সোল্ডারিং। সোল্ডারিং এর জন্য আগের দিনই আমি বলেছিলাম বিভিন্ন ধরনের ফ্লাক্স জয়েন করতে পারি আমরা, বিভিন্ন ধরনের ফ্লাক্স আমরা এখানে ব্যবহার করতে পারি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, যেটার আরেকটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড বা কাক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেজিন,
ট্যালো, সল্ট অ্যামোনিক বা অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়। তো আগের দিন আমি কয়েকটা ডিসকাশন করেছিলাম, যেমন জিঙ্ক ক্লোরাইড বলেছিলাম, জিঙ্ক ক্লোরাইড সম্বন্ধে একটা বৈশিষ্ট্য আগের দিনই বলেছিলাম, এখানে আরেকবার একটু ডিটেলসে জানবো। জিঙ্ক ক্লোরাইড কি করে বলেছিলাম, জিঙ্ক ক্লোরাইড কেন ব্যবহার করা হয় মনে আছে? জিঙ্ক ক্লোরাইড কেন ব্যবহার করা হয়? জিঙ্ক ক্লোরাইডের এখানে একটা দিয়েছিলাম পয়েন্ট, জাস্ট আগের দিনই বলা হলো এই জায়গাটা। জিঙ্ক ক্লোরাইড ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ সোল্ডারিং ফ্লাক্স বাট করোসিভ ইন নেচার। ঠিক আছে, এটা খুব ভালো পরিষ্কার করতে পারে ঠিক কথাই, কিন্তু তার সাথে সাথে এটা ক্ষয়কারীও হয়। অর্থাৎ যদি জয়েন্টটাকে আমরা দীর্ঘদিন এর মধ্যে রেখে দিই বা যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার না করি, তাহলে যে প্রবলেমটা হবে এর মধ্যে একটা করোশনের টেন্ডেন্সি থাকবে, অর্থাৎ জয়েন্টটা ক্ষয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আচ্ছা, তো দেখি এখানে আর এখানে একটা জিনিস বলেছিলাম যে রেজিন। রেজিন হচ্ছে আমাদের একটা জেলির মতন সাবস্টেন্স বা একটা সেমি লিকুইড, একটা আমাদের সেমি সলিড বলতে পারি, সেমি লিকুইডের থেকে সেমি সলিড বলা ভালো, সেমি সলিড একটা কম্পোনেন্ট, সেমি সলিড একটা কম্পোনেন্ট যেখানে আমরা এটাকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করি। এটা এতটা ভালো পরিষ্কার করতে পারে না যতটা ভালো জিঙ্ক ক্লোরাইড করতে পারে, বাট এটা নন করোসিভ ইন নেচার, এই জন্য এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, সবাই ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাইকে শোনা যাচ্ছে তো ঠিকঠাক ভাবে? শুনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট যেটাতে চলে আসছি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা প্রত্যেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা জানি, ঠিক আছে, ছোট থেকে পড়ে আসছি কেমিস্ট্রি বইয়ে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বেসিক্যালি দুটো জিনিসের আমাদের সংমিশ্রণ, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে সিএল। এইচ মানে হচ্ছে কি? হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেন, আর সিএল মানে হচ্ছে হাইড্রোজেন। ক্লোরিন। তাহলে এই দুটো যখন মিশাই আমরা তখন একটা নতুন জিনিস পাই যেটাকে বলা হয় HCl। এটা একটা অ্যাসিড, ঠিক আছে। এটা আমাদের অ্যাসিডটা নিয়ে আমাদের এখানে কাজ নেই, আমাদের যেটা মেন দরকার এখানে যে এইটাকে আমাদের ফ্লাক্স হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, it is the best flux to join galvanized sheet and zinc sheet but used in small quantities due to its bad smell and for the joint should be cleaned with hot water। তো অ্যাসিড মানেই আমরা একটা স্বাভাবিক জিনিস জানি, আমাদের ব্যাটারির মধ্যে অনেক সময় অ্যাসিড থাকে, যদিও ওটা সেটা আমাদের হাইড্রোক্লোরিক ঠিক নয়, জেনারেলি সালফিউরিক ব্যবহার করা হয়। তো যে কোনো জিনিস আমরা দেখেছি ওইটা যদি একটু পড়ে যায় মেঝের ওপরে, কি হয়, মেঝেটা কি করে দেয়, দেখবে একটা সাদা রঙের একটা কিছু তৈরি করে দেয়, হ্যাঁ, বা ক্ষয় করে দেয়, ক্ষইয়ে দেয়, ঠিক আছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি আমি এক্সাম্পল দিই, একটু জিনিসটা একটু অকওয়ার্ড তবু বলে দিচ্ছি। আমাদের শরীরে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে, এবং সেটা কিন্তু পাকস্থলীতে থাকে, ঠিক এক্স্যাক্টলি যখন আমাদের আসে একদম ফার্স্টে আসে, এটা কিন্তু প্রচন্ড অ্যাসিডিক হয়, ঠিক আছে, মানে স্ট্রংলি, এটা কিন্তু আমাদের স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। তিনটে স্ট্রং অ্যাসিড আমাদের মেনলি দেখতে পাই আমরা, একটা হাইড্রোক্লোরিক, একটা হচ্ছে আমাদের সালফিউরিক এবং একটা নাইট্রিক। তার মধ্যে হাইড্রোক্লোরিকটা আমাদের শরীরেই আছে। তো এটা স্পেল আমরা প্রত্যেকেই বুঝেছি, মানে জানি জিনিসটা, যদি কোনো কারণবশত হজমের প্রবলেম হয় আমাদের, তাহলে আমরা বমি করি, তাই তো? হ্যাঁ, যে আমাদের যে অ্যাকচুয়ালি বমির যে স্মেলটা আমাদের হয়, বলতে জিনিসটা শুনতে খারাপ, বাট ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সেন্ট, ঠিক আছে, ওই রকম টাইপেরই সেন্টটা হয়। তো ওটা কিন্তু আমরা যেটা পাই ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সেন্ট, অতটা আমাদের খাবারের সেন্ট আমাদের ওখানে থাকে না। তো ওই সেম সেন্টই কিন্তু আমরা এখানে পাবো, ঠিক আছে, তাই জন্য এই শব্দটা ব্যবহার করেছে এখানে। কোথায় গেল, এই যে এই শব্দটা এখানে এই জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, ব্যাড স্মেল। এটা আমরা জানি যে সত্যি খুব খারাপ গন্ধ হয়, এবং যেটা ব্যবহার করা হয় এটা বলছে খুব স্মল কোয়ান্টিটিসে ব্যবহার করা হয়। কেন স্মল কোয়ান্টিটিসে ব্যবহার করা হয়? বিকজ এটা কিন্তু একটা অ্যাসিড, এবং এটা কি রকম হবে, এটা অবশ্যই করোসিভ নেচারের হবে। করোসিভ মানে ক্ষয়কারী টাইপের হবে। অর্থাৎ যদি আমরা জয়েনিং সারফেসটার মধ্যে এটা দীর্ঘদিন ধরে রেখে দিই, তার ফলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে জয়েন্টটা আস্তে আস্তে করে ক্ষয়তে থাকবে। তাই জন্য করার পর আমরা কি করি, করার পর আমরা কি করি, এখানে পয়েন্ট আউট করে দিলাম। আমরা যখন করি তারপরে কি করতে হয়, একটা গরম জল আমাদের রেডি করতে হয়। গরম জলের মধ্যে আমরা শুধু গরম জলের মধ্যেও ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারি, যাতে একটুও অ্যাসিড আমাদের ওর মধ্যে অবশিষ্ট না থাকে, এটা একটা কাজ হতে পারে। দ্বিতীয় যে একটা প্রসেস আমরা করতে পারি সেটা হচ্ছে এটার মধ্যে ফটকিরি মিশিয়ে দেবো, গরম জলের মধ্যে কিছুটা ফটকিরি বা সাবানের গুঁড়ো মিশিয়ে দিতে পারি, সেটা দিয়ে পরিষ্কার করতে পারি, তাহলে আরো বেটার পরিষ্কার করা যাবে। তো এটা ছিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। গ্যালভানাইজ শীটের জন্য আমরা ব্যবহার করি, এই যে বলা আছে আমাদের জায়গাটা, এই জায়গাটা মুছছি, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করি সেটা দেখ এখানে দেওয়া রয়েছে। গ্যালভানাইজ শীট, জিঙ্ক শীট, এসবের জন্য আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে।
কিরকম ভাবে ব্যবহার করি? ইন স্মল কোয়ান্টিটিস, কম অ্যামাউন্টে ব্যবহার করতে হয়। কেন কম অ্যামাউন্টে ব্যবহার করা হয়? ডিউ টু ইটস ব্যাড স্মেল অ্যান্ড ফর দ্যাট জয়েন্ট শুড বি ক্লিন উইথ হট ওয়াটার। এটা হওয়ার পর আমাদের অবশ্যই গরম জল দিয়ে ধুতে হবে জয়েন্টটাকে। নেক্সট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। অলরেডি আমরা জানি, এটা প্রসেসটা আমি এখানে দিইনি, ঠিক আছে, না দিয়েছে এখানে, এই যে জাস্ট এটুকু দেওয়া আছে। কিভাবে আমাদের করতে হয় এটা কিছু না, আমরা একটা প্রসেস আমরা পড়েছিলাম যখন হাইড্রোজেন তৈরি করতাম আমরা। একটা 7 বা 8 এ আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল হাইড্রোজেন প্রিপেয়ার করার, ঠিক আছে। এখানে আমরা কি করতাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রাখতাম, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতো HCl। আচ্ছা, HCl এর সাথে আমরা কি করতাম? জিঙ্ক মেশাতাম, ঠিক আছে। জিঙ্কের ছোট ছোট টুকরো যদি আমরা ফেলে দিতাম এখানে, ঠিক আছে। তো জিঙ্কের ছোট ছোট টুকরো, জাস্ট আচ্ছা, জিঙ্কের ছোট ছোট টুকরো এখানে ফেলা হতো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে জিঙ্কটা যখন আমাদের রিয়েকশন করতো, সে সময় একটা নতুন জিনিস তৈরি হতো, যেটাকে বলা হতো, দেখি কি বলা আছে, নামটা মনে আছে কি? কি হতো? হাইড্রোজেন গ্যাস। আর হাইড্রোজেন গ্যাস হতো। হাইড্রোজেন গ্যাসটার জন্য কি হতো আমাদের এখানে? একটা বুদবুদের আকারে এটা উপরে বেরিয়ে আসতো হাইড্রোজেন গ্যাসটা, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসটা কয়েকটা বুদবুদের আকারে এরকম ভাবে বেরিয়ে আসতো, এবং এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিতাম, ঠিক আছে। এবং নিচে যে জিনিসটা পড়ে থাকতো সেটা ছিল আমাদের জিঙ্ক ক্লোরাইড, এই যে ZnCl2 যেটা বলা হচ্ছে, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড। তো এই জিঙ্ক ক্লোরাইডটা কি, জিঙ্ক ক্লোরাইডটা কতক্ষণ পর্যন্ত তৈরি হচ্ছে আমরা কি করে বুঝবো? যতক্ষণ পর্যন্ত ভুরভুরি উঠছে তখনও পর্যন্ত আমরা বুঝবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখনো বেঁচে রয়েছে। কিন্তু আমরা একটা সময়ের পর দেখবো জিঙ্ক ফেললেও আর ভুরভুরি উঠছে না, মানে যতটা অ্যাসিড ছিল পুরোটাই শেষ হয়ে গেছে। তার মানে নিচে যে সাবস্টেন্সটা পড়ে আছে সবুজ কালারের, সেটা হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। এখানে আর হাইড্রোজেন বেঁচে নেই, এখান থেকে আমরা বুঝতে পেরে যাবো ওটা সলিউশনটার মধ্যে এখন জিঙ্ক ক্লোরাইড হয়ে গেছে, ঠিক আছে। এটা ঠিক মানে এরকম আমরা পাউডার ফর্মেও পেতে পারি অথবা লিকুইড ফর্মেও পেতে পারি। তো জিঙ্ক ক্লোরাইডটা টোটালটা এটা জিঙ্ক ক্লোরাইডে কনভার্ট হয়ে যায় টোটাল জিনিসটা, যদি হাইড্রোজেন গ্যাসটা ওঠা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইভাবে আমরা প্রিপেয়ার করি। তো এখানে আমরা দিয়েছে, দেখ এখানে কিভাবে করা হয়। হাইড্রোজেন গ্যাসটা এখন দরকার নেই বলে এখানে বলা নেই ডিটেলস, আমিও দিইনি, অতটা দরকার নেই বলে এক্সট্রা বাড়িয়ে কন্টেন্ট বাড়িয়ে লাভ নেই। It is prepared by adding zinc in small pieces into hydrochloric acid. এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জিঙ্কের ছোট ছোট পিসকে অ্যাড করার মাধ্যমে তৈরি করা হয়। জিঙ্ক পিসেস শুড বি অ্যাডেড ইন সাচ কোয়ান্টিটি, জিঙ্ক পিসেস গুলো এইরকম ভাবে করতে হবে that bubbles come out of acid should stop and some water is added for dilution. তো যেটা তৈরি হয় আমি বললাম, গোটা যে পটের মধ্যে যেটা তৈরি হয় এটা অনেকটা কনসেন্ট্রেটেড ফর্মে থাকে, ঠিক আছে, অনেকটা ঘন থাকে। এটা একটু জল মিশিয়ে নিতে হবে ডাইলিউশনের জন্য। ডাইলিউশন মানে হচ্ছে লঘুকরণ, ঠিক আছে। ডাইলিউশনের জন্য জল মিশিয়ে নিতে হবে। জিঙ্ক ক্লোরাইড, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের দিন বলেছিলাম। জিঙ্ক ক্লোরাইড ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ সোল্ডারিং ফ্লাস, সব থেকে বেশি এটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু একটা ক্ষতিকারক জিনিস হচ্ছে ইট ইজ করোসিভ ইন নেচার, এটা কিন্তু ক্ষয় করে দেয়। অর্থাৎ করার পর আমাকে ভালো করে যদি আমি জয়েন্টটা পরিষ্কার না করি তাহলে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ ওর মধ্যে করে দিতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের চলে যাচ্ছি আমরা রেজিন, ঠিক আছে। রেজিন কি জিনিস? ইট ইজ সফট অ্যান্ড রিয়েক্টিভ ফ্লাক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের খুবই একটা সফট ফ্লাক্স, ঠিক আছে। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো যেটা বলা হচ্ছে ইট ইজ সফট অ্যান্ড রিয়েক্টিভ ফ্লাক্স, ইট ইজ ইউজড ডিউরিং সোল্ডারিং অফ কপার ওয়্যারস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, টিনিং এটসেট্রা। ইট হ্যাজ নো সাইড এফেক্ট অন জয়েন্ট সারফেস, ঠিক আছে। তো যাই ব্যাপার হোক, রেজিনটা হচ্ছে তাহলে একটা আমাদের রিয়েক্টিভ ফ্লাক্স, এটাও রিয়েকশনের জন্য আমাদের কাজে লাগে। ইট ইজ ইউজ ডিউরিং সোল্ডারিং অফ কপার ওয়্যারস, কপার ওয়্যারকে আমরা যখন জোড়া লাগাই সোল্ডারিং এর মাধ্যমে তখন এটাকে ব্যবহার করে থাকি। ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর মধ্যে টিনিং এর জন্য বা টিনিং করতে আমরা ব্যবহার করে থাকি। ইট হ্যাজ নো সাইড এফেক্ট অন জয়েন্ট সারফেস, জয়েন্টের উপর কোনো রকম কোনো সাইড এফেক্ট এটা করে না, ঠিক আছে। মানে এটা আমি খইয়ে দিচ্ছিল একটা সাইড এফেক্ট হিসাবে জিঙ্ক ক্লোরাইডটা, এর মধ্যে এরকম কোনো কিন্তু প্রপার্টি নেই যেটাতে ক্ষয় বা কোনো সাইড এফেক্ট এর মধ্যে আলাদা করে আমরা দেখতে পাবো না। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা ট্যালো। তাহলে ট্যালোটাও কিরকম একটা পাউডার টাইপের জিনিস, যেটা বলেছে ইট ইজ ইউজ ফর টু সোল্ডার লেড, ঠিক আছে। লেড বা আমাদের যখন সিসার উপর সোল্ডারিং করব তখন এইটাকে আমরা ফ্লাক্স হিসাবে ব্যবহার করব। ইট ইজ রাবড ইন হট সারফেস অফ লেড মেটাল টু জয়েন্ট আফটার হিটিং জয়েন্ট, আচ্ছা, টু মেটাল জয়েন্ট আফটার হিটিং দ্য জয়েন্ট। প্রথমে মেটালকে গরম করে নিলাম যে লেডের আমরা টুকরোটাকে উপর করব,
তারপর সেটাকে গরম করার পর এটাকে আমরা ওর উপর অ্যাপ্লাই করব, ঠিক আছে, ট্যালোটাকে ওর উপর অ্যাপ্লাই করব, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এটা বেসিক্যালি যদি জিজ্ঞেস করা হয় ট্যালো ইজ মোস্টলি ইউজ ফর, তাহলে কি বলবো আমরা তখন? এখানে কি বলতে হবে? ট্যালো ইজ মোস্টলি ইউজ ফর কোন মেটালের জন্য ব্যবহার করে ট্যালোটাকে? লেড। লেডের জন্য, তাই তো? লেড আচ্ছা, লেড লেডের জন্য। লেডের জন্য, ওকে। নেক্সট হচ্ছে আমাদের সল্ট অ্যামোনি অর অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা একটা সল্ট বোঝা যাচ্ছে, এটা একটা টাইপ অফ সল্ট। এটার আরেকটা নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড বলতে অ্যামোনিয়াম, যদি অ্যামোনিয়ামের সাথে আমরা যদি HCl মেশাই বা এরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl মেশাই, তাহলে এরকম একটা সল্ট আমরা পাবো। তো দেখতে পাচ্ছি একটা জায়গায় রাখা রয়েছে, আমাদের যেমন টেবিল সল্ট হয় ওটা সোডিয়াম ক্লোরাইড হয় জেনারেলি, ওই রকম টাইপেরই দেখতে একটা হচ্ছে NH4Cl বা আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। ইট ইজ বেস্ট ফাস্ট ফর ক্লিনিং অ্যান্ড টিনিং। আচ্ছা, এগুলো আমাকে একটু জানতে হবে। বেস্ট ফাস্ট ফর ক্লিনিং অ্যান্ড টিনিং, পরিষ্কার করার জন্য এবং টিনিং করবার জন্য এটাই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ফ্লাক্স। টিনিং মানে কি? টিনের একটা প্রলেপ দেওয়াকে টিনিং করবো, যখন আমরা ফার্দার মেটাল কোটিং করবো তখন এগুলো জানতে পারবো। ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ পাউডার অর স্মল স্কোয়ার বলস। তো এটা পাউডার ফর্মে এখানে দেখিয়েছি, এটাকে চৌকো চৌকো এরকম কিউবের মতনও পাওয়া যায়, ঠিক আছে। কিউব যেরকম আমরা দেখেছি লুডোর এরকম গুটি বা ছক্কা যেরকম দেখেছি সেরকম টাইপের জিনিস কিউবের ফর্মেও কিন্তু পাওয়া যেতে পারে। আচ্ছা, it is used as powder or by mixing in water as liquid form। এটাকে এরকম গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিরকম ভাবে করব? এটাকে প্রথমে ওই যে সোল্ডারিং আয়রনটা রয়েছে আমাদের, কোথায় গেল, হ্যাঁ, সোল্ডারিং যে আয়রনটা রয়েছে সেটাকে আমি প্রথমে হিট আপ করে নেবো বা হিটেড আপ করে নেবো, দেন সেটাকে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো, তার ফলে এর গায়ে চিটিয়ে যাবে গোটা সাবস্টেন্সেস গুলো এবং তারপরে এটাকে আমি অ্যাজ ফ্লাক্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি আমরা। সোল্ডারিং প্রসেস, ঠিক আছে, সোল্ডারিং প্রসেস, দ্য ডিফারেন্ট টাইপস অফ। এটা আমাদের ফ্লাক্স নিয়ে কি কারো কোনো কোয়েরিজ রয়েছে? ফ্লাক্স নিয়ে কারো কোনো কোয়েরিজ রয়েছে কি? নেই, তাই তো? না স্যার। ঠিক আছে, না স্যার ঠিক আছে, ওকে। তাহলে নেক্সটে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের, কোথায় গেল, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ সোল্ডারিং প্রসেস, ঠিক আছে। সোল্ডারিং প্রসেসের জন্য আমরা কি কি, কোন আলাদা আলাদার জন্য কি কি করি, এই জায়গাটা আমাদের এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। তাই গেল, আমি হাইলাইটেড করে দিচ্ছি কার জন্য কোনটা ব্যবহার করব এবং কোনটা ফ্লাক্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো ডাইরেক্টলি আমাদের মানে আমাদের ব্ল্যাঙ্ক হিসাবে দিয়ে দেয়, ঠিক আছে, শূন্যস্থান পূরণ যেটাকে বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে। তো সেই হিসাবে এটাকে পরে পরীক্ষাতে আমাদের এমসিকিউতে, যখন এমসিকিউ পরীক্ষা দেবো এইগুলোর মধ্যে একটা আমাদের পাওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে। তো কি কি বলছে? দ্য ডিফারেন্ট টাইপস অফ শোল্ডার কম্পোজিশন ফর ডিফারেন্ট মেটালস আর অ্যাজ ফলোস, ঠিক আছে। যেমন যদি আমরা আয়রন শিটের উপর সোল্ডারিং করি, ঠিক আছে, আয়রন শিটের উপর যদি আমরা সোল্ডারিং করতে চাই, সোল্ডার ফর আয়রন শিটস, আয়রন শিটের উপর করতে গেলে কি করতে হবে? টিন দিতে হবে 50%, লেড দিতে হবে 50% এবং ফ্লাক্স হিসেবে ব্যবহার করবো অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নেক্সট একটা বলেছে যদি সোল্ডার আমরা গ্যালভানাইজ স্টিলের উপর শিটের উপর করি, গ্যালভানাইজ মানে কি জিনিস? গ্যালভানাইজ শিট আগে দিয়ে কোন একটা ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে। এক্স্যাক্টলি, যদি জিঙ্কের প্রলেপ দিই তাহলে সেটা গ্যালভানাইজিং বলে। কে বললো? সুমন নন্দী। সুমন, বাহ, ভেরি গুড। আগের দিন বলেছিলাম, বাকিরা হয়তো খেয়াল করিসনি, ঠিক আছে। তো গ্যালভানাইজ শিট হচ্ছে যদি আমরা জিঙ্কের প্রলেপ দিই সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। এটা পরীক্ষায় আসবেই, এইটা আসবে, গ্যালভানাইজিং ইজ এ প্রসেস অফ কোটিং উইথ দিয়ে ড্যাশ মেটাল দিয়ে দিল, সেটা হয়ে যাবে কিন্তু জিঙ্ক, জেডেন বা জেডেন, যদি জেডেন দেওয়া থাকে তো জেডেন হবে অথবা জেডেনসি হবে। তো গ্যালভানাইজ শিটটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এটার জন্য কিন্তু মনে রাখতে হবে গ্যালভানাইজ বলতে আমরা কোন মেটালের উপর, মানে সরি কোন মেটালটা দিয়ে কোটিং করি। আচ্ছা, গ্যালভানাইজ শিটের জন্য কি করি? টিন নিতে হয় 58%, লেড নিতে হয় আমাদের 42% এবং ফ্লাক্স হিসেবে ব্যবহার করি হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে যদি আমরা টিন শিটের উপর সোল্ডার করতে চাই তাহলে আমাদের যে সোল্ডারটা নেবো তার মধ্যে টিন থাকবে 63%, লেড থাকবে 37% এবং ফ্লাক্স হিসেবে ব্যবহার করবো জিঙ্ক ক্লোরাইড। একইভাবে যদি গান মেটালের উপর করতে হয় তাহলে টিন থাকবে, সেই সোল্ডারের মধ্যে টিন থাকবে 63%, লেড থাকবে 37% এবং ফ্লাক্স হিসেবে ব্যবহার করবো রেজিন। যদি কপার কোনো আমাদের সিটের উপরে সোল্ডার করতে হয় সেক্ষেত্রে সোল্ডারের কম্পোজিশন হবে টিন 60%,
লেড 40% এবং ফ্লাক্স হিসাবে এক্ষেত্রে বেস্ট হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। একইভাবে যদি ব্রাসের উপর করতে চাই বা সোজা কথায় বাংলায় বললে পিতলের উপর করতে চাই, সেক্ষেত্রে টিন হবে 66%, লেড হবে 34% এবং ফ্লাক্স হিসাবে ব্যবহার করবো জিঙ্ক ক্লোরাইড। এটা গেল আমাদের বেসিক কম্পোজিশন। এটার মধ্যে কি মানে বুঝতে কারোর কোনো সমস্যা আছে? এটা তো এমনি জাস্ট কিছু কম্পোজিশন দেওয়া রয়েছে, কার জন্য কোনটা হলে বেস্ট হয়, ঠিক আছে, এবং কোনটা কোন কোন শোল্ডারটা আমরা ব্যবহার করবো। এটার থেকেও যেটা ইম্পর্টেন্ট আছে একদম লাস্টে আমি দিয়েছি, এটা কত নম্বর পাতা আমাকে খেয়াল রাখতে হবে, লাস্টে যেটা দিয়েছি এই চারটার মধ্যে আমরা পরীক্ষায় একটা পাবো, ঠিক আছে, আমি একদম ধরে ধরে বলে দিচ্ছি কারণ প্রত্যেক বছর দেয়, ঠিক আছে, এই চারটার মধ্যে একটা আমরা পরীক্ষায় পাচ্ছি, ঠিক আছে। জেনারেলি দুটো বেশি দেয় সব থেকে, এটা দিতে পারে, ঠিক আছে, সফট শোল্ডার দেয়। আর দুটো শোল্ডার যেটা দেওয়ার প্রবণতা বেশি থাকে, প্লাম্বার শোল্ডারের কম্পোজিশন লেড দিয়ে ড্যাশ দিয়ে দিল, তিন দিয়ে ড্যাশ দিয়ে দিল, দিয়ে নিচে দিয়ে থাকলো 70 কমা দিয়ে 30, কোথাও হয়তো দেওয়া থাকলো 48 কমা দিয়ে 52, কোথাও দেওয়া থাকলো 30 কমা দিয়ে 70, ঠিক আছে, কোনো জায়গায় হয়তো দিয়ে দিল যে 97.3। এর মধ্যে কোনটা হবে? প্লাম্বার শোল্ডার যদি বলি লেড ইজ টু টিন, কোনটা হবে বল? তখন আমাদের কোনটা ইউজ করবো? একদম 70%। প্রথমেরটা 70 এটা হবে আমাদের তখন 70% অ্যান্সার, আছে। ঠিক আছে, আমাদের ওটাকে আমাদের করতে হবে অ্যান্সার হিসাবে। তো এই দুটো কিন্তু পরীক্ষায় অল্টারনেটিভলি পড়ে, মানে কোনো বছর পরীক্ষায় এইটা দেয় প্লাম্বার দেয়, তো তারপরের বছর দেয় ইলেকট্রিশিয়ান, তারপরের বছর আবার হয়তো প্লাম্বার এলো, তারপরের বছর আবার ইলেকট্রিশিয়ান এলো। এবং মাঝে মধ্যে সফট শোল্ডারটাকে আমি দেখেছি, মিডিয়াম শোল্ডারটা এখনো পর্যন্ত চোখে পড়েনি, সফট শোল্ডারটাও একবার এসেছিল পরীক্ষাতে। এই চারটা কম্পোজিশন কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতেই হোক, এক্সামের জন্য অ্যাটলিস্ট আমাদের মনে রাখতে হবে চারটা। আচ্ছা, এগুলো গেল আমাদের কম্পোজিশন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, কোথায় গেল, হ্যাঁ, এবারে আমরা জাস্ট একদম এবারে ঢুকে যাচ্ছি যে প্রসেসটা করব কিভাবে, সোল্ডারিং প্রসেসটা আমরা কিভাবে এক্সিকিউট করব। ফার্স্ট যেটা হবে, টুল ইউজড ফর সোল্ডারিং ইজ নোন অ্যাজ সোল্ডারিং আয়রন। যে টুলটা আমরা সোল্ডারিং এর জন্য ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় সোল্ডারিং আয়রন। এটা তিনটে পার্ট হয়, একটা হচ্ছে হ্যান্ডেল, সেকেন্ড হচ্ছে শ্যাঙ্ক, থার্ড হচ্ছে বিট, ঠিক আছে। তো হ্যান্ডেল আমরা বুঝতে পারছি, এই জায়গাটাকে বলা হচ্ছে হ্যান্ডেল পোর্শন, ঠিক আছে, হ্যান্ডেল, এই জায়গাটা কি থাকছে, আমরা যেটা দিয়ে ধরবো। তো হ্যান্ডেলের প্রপার্টি কিরকম হবে? হ্যান্ডেলটা অতি অবশ্যই ইনসুলেটিভ হতে হবে। এখানে আমি কি ডিটেলস দিয়েছি? না, এতটা ডিটেলস দেওয়া নেই, ঠিক আছে, উডেন হ্যান্ডেল থাকে, যাই হোক। তো আমি হ্যান্ডেলটা দেখাই, একটা তাড়াতাড়ি ইয়ে দেখালে বোঝা যাবে। একটু ক্লোজ ভিউতে দেখলে আমরা বুঝতে পারবো ঠিকঠাক ভাবে। কোথায় একটা রিলেটেড দিয়ে দেখা হলে ভালো হবে। এই যে, হ্যাঁ, এটাতে ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তিনটে পোর্শন রয়েছে, ঠিক আছে, আমি বলে দিই। প্রথমত এই যে পোর্শনটা, এই যে উপরেরটাকে দেখা যাচ্ছে, সাপোজ এই যে লাল কালার যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে হ্যান্ডেল, এই জায়গাটা দিয়ে আমরা ধরবো, ঠিক আছে। এটা ইনসুলেটিভ টাইপের হয়, কারণ পেছন থেকে এই যে ওয়েটটা রয়েছে, আমরা যাতে কারেন্ট না খাই বা আমরা ইলেকট্রিফাইড যাতে না হয়ে যায়, তাই জন্য এই হ্যান্ডেলটাকে ইনসুলেটিভ করা হয়। এটা মেনলি ধরবার জন্য কাজে লাগে, ঠিক আছে। তাহলে হ্যান্ডেলটা বোঝা গেল, হ্যান্ডেল পোর্শনটা, এটা গেল হ্যান্ডেল। নেক্সট কি রয়েছে আমাদের? নেক্সট রয়েছে স্যাঙ্ক, ঠিক আছে। স্যাঙ্ক কোনটাকে বলা হয়? এই যে এখানে একটা পোর্শন রয়েছে, ঠিক আছে, এই যে এই পোর্শনটা, এটাকে বোধহয় এডিট করা, এই যে এই পোর্শনটা, ঠিক আছে, এই যে পোর্শন, এই পর্যন্ত সবাই দেখতে পাওয়া যাচ্ছে, এই পোর্শন পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার। হ্যান্ডেল। তো এটাকেও একটু যদি আমি জুম করে দেখাবার চেষ্টা করি, এই ছবিটা, তাহলে বোঝা যাবে। এই যে এই ছবিতে এতদূর পর্যন্ত হচ্ছে হ্যান্ডেল, এই জায়গাটা থেকে আপ টু এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে হ্যান্ডেল। নেক্সট আমাদের যে পোর্শনটা থাকছে বিট পোর্শন, এই যে একদম শেষের যে পোর্শনটা থাকছে এটাকে বলছে বিট বা মুখমণ্ডল বা অগ্রভাগ, ঠিক আছে। এই যে এই পোর্শনটা, এই যে লাল কালারের একটা ইয়ে দেওয়া রয়েছে সূচের মতন পোর্শনটা, এটাকে বলা হচ্ছে বিট। তো জেনারেলি এই বিটটা তৈরি করা হয় কপার দিয়ে তৈরি করা হয়, কপার বিট আমরা ইউজ করে থাকি ইন জেনারেল, ঠিক আছে। এই যে এখানে বিট দেওয়া রয়েছে, জেনারেলি এটাকে আমরা কপারের তৈরি করে থাকি, ঠিক আছে। এখানে ডেসক্রিপশনটা দেওয়া নেই, ঠিক অবাক লাগছে।
এই যে হ্যাঁ দেওয়াও রয়েছে, ঠিক আছে, এটা একটু নিচে দেওয়া রয়েছে বলে বুঝতে পারিনি। তো এটা একটু পড়ে নেবো, তার আগে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো কোনটা বিট। আচ্ছা, বিটটা কিরকম ভাবে থাকে, বিটটা দেখ এই শ্যাফটের মধ্যে বা বডিটার মধ্যে কিসের মাধ্যমে লাগানো আছে, এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা, বিটটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা স্ক্রু জিনিস, আছে স্যার। একটা স্ক্রু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে রিবেট লিখেছি, রিবেটের মাধ্যমেও করতে পারি, স্ক্রু এর মাধ্যমেও করতে পারি, কোনো ব্যাপার নেই। বিফোর সোল্ডারিং দ্য জয়েন্ট সারফেস শুড বি প্রপারলি ক্লিন। তো সোল্ডারিং এর আগে আমরা কি করব, জয়েন্ট যে সারফেসটা আছে সেটাকে প্রপারলি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। ফর স্মল লাইট পার্টস হিট মে বি সাপ্লাইড বাই সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা ছোটখাটো সোল্ডারিং করতে পারবো, which can carry enough heat just above the melting point of solder, জাস্ট মানে মেল্টিং পয়েন্টের উপরে একটু হিট ও ক্যারি করবে। সোল্ডারিং আয়রন বেসিক্যালি কনসিস্ট অফ কপার বিট ব্লান্টলি পয়েন্টেড এট ওয়ান এন্ড, ঠিক আছে, একটা কপারের বিট থাকে, কপারের বিট কোনটা, এই যে এই পোর্শনটা, এখানে ছবিতে যদি আমি দেখাবার চেষ্টা করি, এখানে তো আলাদা করে তো দেখাবার কি কোনো জায়গা আছে, দিয়েছি, হ্যাঁ এই যে বিটটা খুব ভালোভাবে দেখানো আছে এখানে, এই যে বিটটা, এই পোর্শনটা হচ্ছে বিট, এই যে এই পোর্শনটা, ঠিক আছে। তো এটা এটা খানিকটা এতটা ছুচলো নয়, এটা একটু ভোঁতা টাইপের, দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ভোঁতা টাইপের হয়, ঠিক আছে, ব্লান্টি পয়েন্টেড বলেছে, ব্লান্টি মানে হচ্ছে ভোঁতা। এন্ড ওয়ান এন্ড এন্ড রিভেটেড টু এ স্টিল শ্যাফট, এটা কি হয়, এই পয়েন্টটা কি থাকে, এই যে পয়েন্টটা আমরা দেখিয়েছি, কোথায় গেল, এই যে পয়েন্টটা দেখেছি, এটা একটা স্টিল শ্যাফটের মধ্যে রিভেটেড অবস্থায় থাকে, এটা থেকে স্টিল শ্যাফটটা শুরু হয়ে যাচ্ছে। তো এটা যদি এই ছবিতে দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টিল শ্যাফট রয়েছে, এই যে স্টিল শ্যাফটটা, এটার সাথে এটাকে অ্যাটাচ করা হয়েছে। স্টিল শ্যাফটটা কি জন্য ব্যবহার করা হয়, আমরা ডাইরেক্টলি যদি এই হ্যান্ডেলটা দিয়ে, হ্যান্ডেলটার সাথে এটাকে যদি আমরা ছোঁয়াতাম, তাহলে কি হতো, হ্যান্ডেলটাও গরম হতো এবং মেবি প্লাস্টিকটা গলে যেতে পারতো। তো এই বিটটার সাথে হ্যান্ডেলটার সংযোগের জন্য আমরা এই স্টিলের একটা আমরা শ্যাফট ব্যবহার করি। শ্যাফটটা কি করে, শ্যাফটটা কারেন্ট তো ফ্লো করে কিন্তু নিজে গরম হয় না, ঠিক আছে। গরম না হওয়ার জন্য কি হয়, এটা এখানে গলে যাওয়ার বা এটাকে বেশি গরম হিট হয়ে গিয়ে গলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো স্যাঙ্কের কাজটা বেসিক্যালি কিছু না, স্যাঙ্কটা বিটের সাথে হ্যান্ডেলটার আমাদের সংযোগ স্থাপন করে বা এই দুটোকে কানেক্ট করে রাখে। আচ্ছা, কি বলেছে এটা, copper bluntly pointed at one end and riveted to a steel shaft is attached to a wooden handle, যেটা একটা উডেন হ্যান্ডেলের মধ্যে থাকে। তো এখানে আমরা উডেন দেখতে পাচ্ছি না, এখানে আমাদের জেনারেলি একটা সিনথেটিক মেটাল, যেটা রাবার বা প্লাস্টিক হতে পারে, যেটা আমাদের ইলেকট্রিসিটির একটা আমাদের ব্যাড কন্ডাক্টর হচ্ছে সেরকম কিছু বলছি, বা ইনসুলেটর, যদি সোজা কথায় বলি ইনসুলেটর ব্যবহার করছি, ঠিক আছে, যার জন্য আমরা শর্ট খাচ্ছি না। অর এ হ্যান্ডেল মেড আপ অফ ইনসুলেটেড মেটেরিয়াল, ঠিক আছে, আমি এটাকে পরে অ্যাড করেছি, কারণ শুধুমাত্র উড দিয়ে না, আমরা অনেক কিছু মেটেরিয়ালকে ব্যবহার করতে পারি। এনি সোর্স অফ ক্লিন হিট ইজ স্যাটিসফ্যাক্টরি ফর দ্য হিটিং দ্য বিট, যে কোনো ধরনের হিট দিয়ে করতে পারি। এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি তার এসছে, ঠিক আছে, তো এখানে আচ্ছা, তো এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে এটাকে আমরা গরম করছিলাম। তো এখানে আরো অন্যান্য প্রসেস আমরা করতে পারি, ঠিক আছে, বিভিন্ন ধরনের হতে পারে, সবসময় যে ইলেকট্রিক্যালের মাধ্যমে গরম করব সেরকম না। এই যে এখানে যেটা দেখছি, এটা একটা কনভেনশনাল দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যেটা নয়, কোথায় গেল ছবিটা, কোথায় যেটা আমি দেখালাম, এটা নয়, ওদের পাশেরটা রয়েছে, এই যে অনেক রকম দেখাচ্ছে, এখানে একটা ক্লাসিফিকেশনে যাবই, বিভিন্ন রকম রয়েছে, যেমন প্লেন সোল্ডারিং আয়রন, এখানে দেখছি সেরকম কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই। এটা কি করবো, এটা আমরা জাস্ট নর্মাল ফ্লেমের মধ্যে বা ব্লো টর্চের সাহায্যে গরম করে নেবো, ঠিক আছে। ব্লো টর্চ আগের দিন আমি দেখিয়েছি, ব্লো টর্চের মধ্যে টিপটাকে কিছুক্ষণ রাখলে এটা অটোমেটিক্যালি গরম হয়ে যাবে, এবং গরম হওয়ার ফলে কি হবে, এটা দিয়ে আমরা সোল্ডারিং করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাচেস সোল্ডারিং আয়রন। তো এটা দেখছি আলাদা আলাদা পার্টস রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, কানেকশন করে নেবো এবং সেটার মাধ্যমে আমরা গরম করতে পারবো, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে হ্যাচেস সোল্ডারিং আমাদের আয়রন, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্যাস সোল্ডারিং আয়রন, এই যেটা বললাম আমাদের ব্লো টর্চের মাধ্যমে যদি আমরা করি সেটাকে বলা হয় গ্যাস সোল্ডারিং আয়রন। আচ্ছা, নেক্সট আমরা দেখছি কার্টিজ সোল্ডারিং আয়রন। কার্টিজ মানে এটাকে খুলে নেওয়া যায়, ঠিক আছে, প্রিন্টারের কার্টিজ আমরা জানি, কার্টিজ মানে আমরা যেটা রিমুভ করতে পারি, ঠিক আছে, এটাকে রিমুভ করে নিয়ে আমরা গরম করে নিয়ে সেটাকে অ্যাটাচ করে আবার করতে পারবো, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্টিজ সোল্ডারিং আয়রন। আচ্ছা, ইলেকট্রিক সোল্ডারিং আয়রন সবাই জানি, এটা কারেন্টের মধ্যে, এটা আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে গরম করব। তো আলাদা আলাদা প্রসেসের মাধ্যমে আমরা গরম করতে পারি, সেই অনুযায়ী আলাদা আলাদা টাইপের আমাদের কিন্তু সোল্ডারিং আয়রন পাই। এনি সোর্স অফ ক্লিন হিট, যে কোনো ধরনের হিটের সোর্সই কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফর হিটিং দ্য বিট, এই বিটটাকে হিট করার জন্য যে কোনো ধরনের ক্লিন সোর্স অফ হিট কিন্তু আমাদের সাফিসিয়েন্ট। Usually the bit is heated up
বাই ইলেকট্রিসিটি অর বাই গ্যাস অর কোক ফায়ার। জেনারেলি এটাকে কি করা হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা গরম করতে পারি, অথবা গ্যাস বা কোক ফায়ারের মধ্যে কয়লা দিয়ে আমরা একটা উনুন জ্বালিয়ে সেটার মধ্যেও গরম করতে পারি, অথবা গ্যাসের মাধ্যমে ব্লো টর্চের মাধ্যমে আমরা গরম করতে পারি, ঠিক আছে, বা সিম্পল টর্চ গ্যাস টর্চের মাধ্যমে করতে পারি। তো যে কোনো ধরনের ক্লিন সোর্সই বা হিটের যে কোনো ধরনের ক্লিন সোর্সই কিন্তু আমার ঠিক আছে। যেমন আমাদের বাড়ির কারেন্ট কি একই রকমের হয়, যদি আমরা সূর্যের আলো থেকে পেলাম তাহলে যে কারেন্টটা পেলাম, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি আলাদা ধরনের কারেন্ট থাকবে, বা আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কি আলাদা ধরনের কারেন্ট থাকবে, বা নিউক্লিয়ারে কি আলাদা থাকবে, সেটা না, জিনিসটা সেমই, সোর্সেস গুলো আলাদা আলাদা হচ্ছে, সেরকম হিটটা যেখান থেকেই পায় না কেন সোর্সটা আমাদের ঠিকঠাক হলেই হচ্ছে, ঠিক আছে। এবং এটাকে হার্নেস করার জন্য, এই বিভিন্ন সোর্স থেকে হিট হার্নেস করার জন্য আলাদা আলাদা সোল্ডারিং আয়রন আমি মাত্র দেখালাম ব্যবহার করে থাকি। দে আর ক্লিনড এন্ড ডিপড ইনটু দ্য ফ্লাক্স। গরম করার পর কি করি, এই যে বিটটা থাকে সেটাকে আমরা প্রথমত ফ্লাক্সের মধ্যে ডোবাবো, এটাকে আগে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করার পর ফ্লাক্সের মধ্যে ডোবাবো, দেন রাব অন দা শোল্ডার টু টিন দা বিট। এরপর কি করব, এই যে শোল্ডারটা রয়েছে, এই শোল্ডারের আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য একটা কালার দিয়ে দেখায়, হলুদ কালারটা দিয়ে বোঝা যাবে, এই যে শোল্ডারটা আমরা দিয়েছি, ঠিক আছে, শোল্ডারটার গায়ে ঠেকাবো, তো শোল্ডারের মেল্টিং পয়েন্টটা অনেকটাই কম, এই জন্য এটার গায়ে চিটে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো পিক আপ দ্য মোল্টেন শোল্ডার এন্ড ডিপোজিট ইট অ্যাজ রিকোয়ার্ড অন দ্য জয়েন্ট সারফেস। এবং এটাকে আমরা কি করব, জয়েন্টের বিভিন্ন জায়গায় লাগিয়ে নেবো, ঠিক আছে, যাতে এটা আমাদের জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। ফর লার্জার পার্টস দ্য সারফেস মে বি ক্লিনড ফার্স্ট বাই ক্লিনিং। যদি বড় বড় পার্টসকে আমাকে জয়েন করতে হয়, তো প্রথমে আমি কি করব, আগে এটাকে পরিষ্কার করে নেবো, দেন হিটিং, গোটা পার্টসটাকে গরম করে নেবো, এন্ড ডিপিং ইনটু দ্য ফ্লাক্স। এবং গোটা জিনিসটাকে আমরা প্রথমে ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে নেবো, ওয়ার্ক পিসটার কথা বলছি, ঠিক আছে। দেন বাই অ্যাপ্লাইং সোল্ডার, তার উপরে আমরা গরম ওই মেটালটার উপরে আমরা কি করবো, ফ্লাক্সটাকে ছুঁয়ে দিলে ওটা অটোমেটিক্যালি গলে গিয়ে ওর মধ্যে ছড়িয়ে যাবে। The parts may be assembled and then heated together until the solder melts, ঠিক আছে। তো এটা ততক্ষণ পর্যন্ত পার্টসটা কিন্তু আমাদের অ্যাসেম্বল হয়ে যাবে তারপরে, ঠিক আছে, until the solder melts কি বলেছে, যখন আমাদের এই জিনিসটা একটু বলতে চেয়েছে, যেটা এই জায়গাটা, the parts may be then assembled, ফার্স্টের পর অ্যাসেম্বলড হয়ে যাবে, and heated together until the solder melts, ঠিক আছে। ততক্ষণ না পর্যন্ত সোল্ডারটা বলছে ততক্ষণ পর্যন্ত এই হিটটা আমাদের কিন্তু কাজে লেগে যাবে। আচ্ছা, তো প্রসেসটা কি মোটামুটি ভাবে বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখানে জাস্ট কম্পোজিশন দিয়েছে কোথায় কোথায় কি ধরনের সোল্ডার ব্যবহার করা, সোল্ডারিং কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্লাম্বার, যেখানে আমরা প্লাম্বিং এর কাজ করা হয়, মানে কলের কাজ করা হয়, সেখানেও তারাও ব্যবহার করে, তো তাদের কম্পোজিশন একটু আলাদা হয়। তাদের যে সোল্ডারটা তারা ইউজ করে তাতে লেড থাকে 70%, টিন থাকে 30% মতো। ইলেকট্রিশিয়ান সোল্ডার, যেটা আমরা শপে বা আমরা যেটা ব্যবহার করে এসেছি এতদিন, সেখানে লেড থাকে 58%, টিন থাকে 42%। এই টোটালটা কি করে আমরা মনে থাকবো, যে কোনো একটা মনে রাখলেও চলবে, কিভাবে মনে রাখবো, সুবিধা কি আছে, এই দুটো যোগফল 100 হবে, তো লেড 70% মানে টিন অতি অবশ্যই 30% হতেই হবে, বা লেড 58 হওয়া মানে অতি অবশ্যই টিন 42 হতে হবে, কারণ টোটালটা 100%, তাই না। এখান থেকে মনে রাখার একটা সুবিধা। সব সোল্ডারটার ক্ষেত্রে লেড 37% এবং টিন 63% এর মতন ইউজ করা হয়, মিডিয়াম সোল্ডারের জন্য লেড 50 আর টিন 50% ইউজ করা হয়। এটা বেসিক আমাদের কম্পোজিশন, তার মধ্যে লাস্টের দুটো এবং প্রথমেরটা একটু ইম্পর্টেন্ট জিনিস। তো কারোর কোনো রকম সমস্যা কিছু কোনো জায়গা থেকে, যেটা আজকে বোঝানো হলো সেখান থেকে কোনো রকম কোনো প্রবলেম? কোনো না স্যার, প্রবলেম ঠিক নেই, আছে। তাই তো? না স্যার, ঠিক ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি সেশনটা এন্ড করছি নাকি, না হালকা করে একবার বলে দিতে হবে? থ্যাংক ইউ স্যার। টোটালটা বলে দিতে হবে একবার, টোটাল হালকা করে। হ্যাঁ স্যার। আচ্ছা, হালকা করে একবার আমি সামারাইজ করে নিই, সেটা তো আরো বেটার। হ্যাঁ স্যার, এটা একবার রিভাইজ করে দিবেন একবার রিভিশন দিয়ে দিচ্ছি হালকা করে। তো যে যে পয়েন্ট গুলো বলেছে, ফ্লাক্স ইজ ইউজড টু প্রোটেক্ট জয়েনিং সারফেস ফ্রম অক্সিডেশন এন্ড হেল্প টু মেল্ট সোল্ডার। অক্সিডেশনের জন্য ব্যবহার করা হয় এবং সোল্ডারটাকে মেল্ট করতে সাহায্য করে। ফ্লাক্স ক্লিন দ্য সারফেস এন্ড হেল্প দ্য সোল্ডার স্প্রেড অন দ্য জয়েন্ট সারফেস। তো মেইনলি কি করে, এটা কাজ কি করে, এই যে যাতে এই যে সোল্ডারটা আমাদের যেটা ইউজ করে থাকছি সেটা যাতে এই জয়েন্ট সারফেসের মধ্যে চিটে না যায়, এদের মধ্যে যাতে চিটে না যায় তার জন্য আমরা ব্যবহার করে থাকি। ফ্লাক্স ব্যবহার করলে কি হয়, আগে এর গায়ে ফ্লাক্সটা লেগে যায়, ঠিক আছে, এরকম ভাবে আমি ফ্লাক্সটা দেখাচ্ছি অন্য কালার দিয়ে। তো ফ্লাক্সটা এর গায়ে গোটাটাই লেগে যায়। এর উপর যদি আমি এটাকে করি, দেখ এখানে একটা আমাদের আলাদা করে একটা ড্রপের মতন তৈরি হয়েছে। যদি আমরা ফ্লাক্স না ব্যবহার করতাম এই ড্রপ তৈরি হতো না, গোটাটাই গায়ে লেগে যেত, ঠিক আছে, এবং শুকিয়ে এর গায়ে চিটে যেত, তার ফলে ভালোভাবে ফ্লো করতে পারতো না। আচ্ছা, নেক্সট আমরা তো জানি খুব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস, অক্সিডেশন
এবং আদার অক্সাইড এবং কার্বন বা আদার আনডিজারেবল সাবস্টেন্সেস গুলোকে রিমুভ করে, যেটা ফ্লাক্সের মেন কাজ, এটাকেও করে। আচ্ছা, এর ফলে কি হয়, ফ্লাক্স ব্যবহার করলে যে শোল্ডারটা আছে সেটা খুব তাড়াতাড়ি গলে যায়। ফ্লাক্স হেল্পস টু ইজি ফ্লো অফ শোল্ডার সো দ্যাট ইট রিচেস টু দ্য জয়েন্ট সারফেস ইজিলি। তো সহজে গলে যায় এবং সহজে ফ্লো করতে সাহায্য করে এবং জয়েন্ট সারফেসের মধ্যে পৌঁছাতে সাহায্য করে। ফ্লাক্স ইউজ টু মেক জয়েন্ট স্ট্রং। ফ্লাক্সের সাহায্যে যে জয়েন্টটা আমরা পাই সেটা অনেকটা স্ট্রং জয়েন্ট হয়, ঠিক আছে। ফ্লাক্স ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ পেস্ট, পাউডার অর লিকুইড ফর্ম অর ইন ভ্যাপর ফর্ম। ফ্লাক্স বিভিন্ন রকম ফর্মে পাওয়া যেতে পারে, সেটা হতে পারে গ্যাসিয়াস ফর্ম, হতে পারে লিকুইড ফর্ম, হতে পারে সলিড ফর্ম, হতে পারে, ঠিক আছে, বা আমাদের পেস্ট ফর্মেও হতে পারে। আচ্ছা, তো এই জায়গাটা নিয়ে কারোর কোনো নিশ্চয়ই আশা করি সমস্যা নেই, তাই তো? আচ্ছা, এবারে আমরা কয়েকটা ধরনের ফ্লাক্সের কথা জানবো, যেটার প্রথমে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বেসিক্যালি একটা আমাদের স্ট্রং অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এটাকে আমরা ফ্লাক্স হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু খুব অল্প মাত্রায়, কারণ এটার বাজে গন্ধের জন্য, ঠিক আছে। এবং তার সাথে সাথে এটা খুব করোসিভ টাইপেরও হয়, ঠিক আছে। তার ফলে কি হয়, যদি এটা একটু পার্টসের মধ্যে থেকে থাকে আফটার সোল্ডারিং, ঠিক আছে, তাহলে এটা ওই পার্টসটাকে বা জয়েন্টটাকে আমাদের ক্ষয়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করে। ব্যবহার করি জেনারেলি গ্যালভানাইজ সিড এবং জিঙ্ক সিডের জন্য, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ফ্লাক্স হিসাবে। নেক্সট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড জেনারেলি এটা ফ্লাক্স হিসাবে খুবই ভালো কাজ করে, খুব ভালো পরিষ্কার করতে পারে। তৈরি কিভাবে করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা জিঙ্ক যদি ফেলি, তার ফলে কি হবে, ZnCl2 বা জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে অ্যাজ এ সল্ট। আর তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হতে থাকবে। হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে গেলে নিচে যে সলিউশনটা পড়ে থাকবে সেটা জিঙ্ক ক্লোরাইডের সলিউশন হবে। এই জিঙ্ক ক্লোরাইডটার যে মেন জিনিস হচ্ছে, এটা সোল্ডারিং ফ্লাক্স হিসাবে খুব ভালো পরিষ্কার করতে পারে, কিন্তু এটা করোসিভ হয়, ঠিক আছে। অর্থাৎ যদি জয়েন্টের সারফেসের উপর থেকে যায়, তাহলে জয়েন্টটাকে খোয়াবার একটা টেন্ডেন্সি তৈরি করে। এই জন্য জিঙ্ক ক্লোরাইডটাকে আমরা অ্যাভয়েড করি জেনারেলি, করবার সময় নর্মাল ক্ষেত্রে ব্যবহার করি, বা করলেও আমরা কিন্তু গরম জল দিয়ে ভালো করে জয়েন্টটাকে ধুতে হবে, বা অ্যালার্ম হট সলিউশন দিয়ে বা ফটকিরি দিয়ে যদি গুলে করি তাহলে আরো বেটার হয়। নেক্সট চলে যাচ্ছি রেজিন। রেজিন আমরা সবাই জানি এটা একটা পেস্ট ফর্মের ফ্লাক্স, ঠিক আছে। এটা সিনথেটিকও হতে পারে বা ন্যাচারালও হতে পারে। এটা একটা আমাদের সফট রিঅ্যাক্টিভ ফ্লাক্স বলা হয়েছে, ঠিক আছে। সোল্ডারিং এর সময় এটাকে আমরা জেনারেলি ব্যবহার করি। এটা জিঙ্ক ক্লোরাইডের মতন এত ভালো পরিষ্কার করতে পারে না, কিন্তু এর কোনো রকম সাইড এফেক্ট থাকে না, অর্থাৎ ক্ষয়িয়ে দেয় না, বা এটা করোসিভ নেচারের হয় না। তো সাইড এফেক্টের থেকে ফ্রি হওয়ার কারণে এটাকে জেনারেলি আমরা ফ্লাক্স হিসেবে অধিক গুরুত্ব দিয়ে থাকি জিঙ্ক ক্লোরাইডের থেকে। নেক্সট চলে যাচ্ছে ট্যালোট। জেনারেলি লেডের জন্য আমরা ব্যবহার করে থাকি, এটা বিভিন্ন রকম ফর্মে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো জেনারেলি লেডের যদি আমরা সোল্ডারিং করি, তার জন্য এটাকে ব্যবহার করা থাকে। এটা একটা পাউডার ফর্মে দেওয়া থাকে এবং লেড সারফেসের উপরে গরম করে আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যার আরেকটা নাম হচ্ছে সল্ট অ্যামোনিক। এটা একটা টাইপের সল্ট, ঠিক আছে, যেমন ZnCl2 একটা সল্ট ছিল, এটা একটা সল্ট। তো এটা কি করে, এটার ক্লিনিং এবং ক্লিনিং এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা পাউডার ফর্মেও পাওয়া যায়, অথবা স্কোয়ার আমাদের শেপেও পাওয়া যায়, অথবা কিউবের ফর্মেও পাওয়া যায়, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, শুকনো অবস্থাতে, গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করতে পারি, অথবা জলের সাথে হালকা করে মিশিয়ে লিকুইড ফর্মেও ব্যবহার করতে পারি। নেক্সট যেটা দেওয়া রয়েছে, বিভিন্ন রকম সোল্ডারের কম্পোজিশন এবং তাদের কোন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব সেটার একটা লিস্ট দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে আয়রন সিটের জন্য টিন 50%, লেড 50% এবং ফ্লাক্স হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড। গ্যালভানাইজ সিটের জন্য টিন 58%, লেড 42% এবং ফ্লাক্স হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো অন, ঠিক আছে। এরকম আরো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো 6টা ডেটা দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন হচ্ছে বেসিক্যালি যেটা দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি, সেই টুলটাকে বলা হয় সোল্ডারিং আয়রন। এর মেনলি 3টে পার্ট থাকে। প্রথমটা হচ্ছে হ্যান্ডেল, যেটা ইনসুলেটিভ টাইপের হয়। হ্যান্ডেলটাকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, লাল কালার দিয়ে আমি হ্যান্ডেলটাকে শো করছি। এটা কি করে, এই যে কারেন্টে আমাদের ওয়েটটা আসছে, ওয়েট থেকে যে কারেন্টটা আসছে সেটার থেকে আমাদের হাতটাকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ যদি আমরা হাত দিই তাহলে আমরা শক খাবো না, তার মানে ইনসুলেটিভ হিসাবে কাজে লাগে, বা এটা কন্ডাক্টিভ না হওয়ার জন্য এটা ইনসুলেশনের জন্য কাজে লাগে, যাতে আমরা শর্ট না খাই সেটাকে এনসিওর করে। নেক্সট হচ্ছে এই যে সবুজ পোর্শনটা যেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্যাপ পোর্শন, ঠিক আছে, স্যাঙ্ক পোর্শন বা স্যাপ পোর্শন, ঠিক আছে। এটা একটা বেসিক্যালি স্টিল স্যাপ, ঠিক আছে, স্টিলের একটা স্তম্ভ, যেটা কি করে, নিজে তো গরম হয় না, কিন্তু কারেন্টটাকে এই হ্যান্ডেল থেকে বিট পর্যন্ত পরিবহনের জন্য সাহায্য করে, ঠিক আছে, এটাকে ফ্লো করিয়ে নিয়ে আসে। এটা নিজে গরম হয় না, কারণ এটা কন্ডাক্টিভ নেচারের হয়। স্টিল তো নিজে কন্ডাক্টিভ হয়, এই জন্য নিজে গরম হয় না। তো তার জন্য কি হয়, এটা গরম হয়ে গিয়ে এই জায়গাটা থেকে গলে গিয়ে এটা সেপারেট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। লাস্ট পোর্শন হচ্ছে বিট পোর্শন, যেটাকে আমি এখানে লাল রঙের মধ্যে দেখিয়েছি। এটা জেনারেলি আমাদের ভোঁতা টাইপের হয় এবং এই জিনিসটাই মেনলি গরম হয়ে থাকে, ঠিক আছে।
এটা দিয়ে আমরা মেইনলি সোল্ডারিংটাকে এক্সিকিউট করে থাকি। এটা স্টিল শ্যাফটের সাথে একটা স্ক্রু এর মাধ্যমে বা রিভেটের মাধ্যমে জয়েন করা হয়ে থাকে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো, সরি, এটাকে আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাবো, একটা স্ক্রু এর ছবি দেখতে পাচ্ছি এখানে খুব ক্লিয়ারলি। এই যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, এই যে এই পোর্শনে দেখতে পাচ্ছি, তাই তো? এটা রিভেটও হতে পারে, স্ক্রুও হতে পারে, ঠিক আছে? তাহলে এই তিনটে পোর্শন নিয়ে তৈরি হয় সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডারিংটা করে থাকি, অর্থাৎ এটা টুল। এবার আলাদা আলাদা টাইপের সোল্ডারিং আয়রন হয়ে থাকে অ্যাপ্লিকেশনের উপর বেস করে। যেমন প্লেন সোল্ডারিং আয়রন, এটাকে আমরা বেসিক্যালি আগুনের মধ্যে বা ফার্নেসের মধ্যে বা আমাদের নর্মাল যেটা প্লেন থাকে সেই প্লেনের মধ্যে গরম করতে পারি। আমরা আলাদা আলাদা পার্টসে যদি ভেঙে সেটাকে অ্যাসেম্বল করে করতে পারি, আবার ডিসঅ্যাসেম্বল করে রাখতে পারি, তার জন্য ব্যবহার করতে পারি হ্যাচেড সোল্ডারিং আয়রন। যদি আমরা গ্যাসের মধ্যে গরম করি, ঠিক আছে, অ্যাডভান্স ওয়েতে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে গ্যাস সোল্ডারিং আয়রন। এটা অনেকটা হ্যাচেড সোল্ডারিং আয়রনেরই একটা পার্টসের হিসাবে দেখিয়েছে ছবিতে। নেক্সট হচ্ছে কার্টিজ সোল্ডারিং আয়রন। এখানে আমাদের এটাকে কার্টিজের মতন আমরা খুলে নিতে পারি, রিমুভেবল পার্ট, ঠিক আছে, এটা গরম করে আবার ইনসার্ট করতে পারি, ঠিক আছে, মানে বিটটাকে আমরা যখন চাইবো চেঞ্জ করতে পারবো, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্টিজ সোল্ডারিং আয়রন। এবং লাস্টলি সব থেকে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক সোল্ডারিং আয়রন, ঠিক আছে, যেটাকে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে গরম করে সোল্ডারিং করে থাকি। আচ্ছা, সোল্ডারিং জিনিসটা হচ্ছে বিফোর সোল্ডারিং দ্য জয়েন্ট সারফেস শুড বি প্রপারলি ক্লিন। সোল্ডারিং এর আগে জয়েন্টটাকে আমরা প্রপারলি ক্লিন করে নিই। For small light parts, heat may be supplied by soldering iron. যদি স্মল পার্টের ক্ষেত্রে আমরা করি তাহলে আমরা সেটাকে প্রথমত ইয়ে করে নিই, প্রথমে পরিষ্কার করে নিই। হিট মে বি সাপ্লাইড বাই সোল্ডারিং আয়রন। হিটটাকে একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা সাপ্লাই করে থাকি, which can carry enough heat just above the melting point of the solder, ঠিক আছে? এটাকে কতটা পর্যন্ত হিট করা হয় যাতে যাতে সোল্ডারের থেকে একটু বেশি হয়, ঠিক আছে, মেল্টিং পয়েন্টের থেকে একটু বেশি হয়, সেরকম ভাবে আমরা গরম করি। সোল্ডারিং আয়রন তিনটে জিনিস দিয়ে তৈরি হয়, বেসিক্যালি কনসিস্ট অফ এ কপার বিট ব্লান্টলি পয়েন্টেড, একটা কপারের বিট দিয়ে তৈরি হয়, যেটা অনেকটা ভোঁতা টাইপের হয়, এবং এটা একটা সাইডে রিভেটেড থাকে একটা স্টিল শ্যাফটের সাথে, ঠিক আছে, এবং লাস্টে একটা ইনসুলেটিভ হ্যান্ডেল, যেটা এখানে ব্লেড হ্যান্ডেল হিসাবে আমাদের ডিনোট করেছি আমরা, সেটা ব্যবহার করতে পারি, অথবা আমরা অন্য যে কোনো ধরনের ইনসুলেটিভ হ্যান্ডেলও ব্যবহার করতে পারি। আচ্ছা, any source of clean heat is satisfactory for the heating of meat। যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন হিট ব্যবহার করতে পারি, সেটা গ্যাস হতে পারে, ঠিক আছে, সেটা কোল ফায়ার হতে পারে, যে কোনো ধরনের ব্রুট টর্চও ইউজ করতে পারি। আচ্ছা, দেন সে কি বলেছে, cook fire cleaned and dipped into the flux and then rubbed on the solder and to clean the bead. This coats the bead with solder and enables it to pick up the molten solder and deposit into the liquid as required on the joint। এটাকে গরম করে গলিয়ে নিই, তারপরে কি জয়েন্ট সারফেসের উপর আমরা বুলিয়ে দিই, ঠিক আছে, এই যে এখানে দেখানো হয়েছে যেভাবে বুলিয়েছি, ঠিক আছে। তো এর ফলে এটা লেগে যায়, এর ফলে এই জায়গাটা লেগে যাচ্ছে, এবং এটা সলিডিফাই হওয়ার পর এই যে হলুদ করে দেখিয়েছি পোর্শন গুলো, এগুলো সলিডিফাই হওয়ার পর একটা শোল্ডার জয়েন্ট আমাদের প্রোভাইড করছে। For larger part, surface may be cleaned by first by cleaning, heating and then dipping it into the flux and then by applying solder। তো লার্জার পার্টের জন্য আমরা কি করি, আগে গোটা জিনিসটাকে গরম করে নিই, সেটাকে আমরা ফ্লাক্সের মধ্যে এক্সপোজ করি এবং তারপরে সেটাকে সোল্ডারিং করতে পারি, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, তো এখানে আলাদা কয়েকটা কম্পোজিশন দেওয়া রয়েছে সোল্ডারিং ফ্লাক্সে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে আমরা কি কি কম্পোজিশন ব্যবহার করতে পারি। তো আশা করি ওভারঅল ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? আর কারোর কোনো সমস্যা আছে এই নিয়ে? না স্যার। ঠিক আছে, এই সেশনটা এন্ড করছি, ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়েনিং।